যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে স্যার। ইয়েস স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একটু দাঁড়াতে, আসছি আমি। কিভাবে ভয়েসবেরি ফ্লপটা এলো? আগের দিন কিছু বলেছিলাম? না স্যার, কিভাবে এসেছে স্যার ওটা বলেননি। আমি, হ্যাঁ ঠিক আছে, আমি কিছুই বলছি না এখন। একটা ছোট্ট ইতিহাস আছে এই ভয়েসবেরি ফ্লপের। তো ভয়েসবেরি এই ভদ্রলোক, উনি এটা 1968 সালে জাম দিয়েছিল। কিন্তু তার আগে যা যা ঘটতো, যেভাবে জাম দেওয়া হতো, কোনোটাই আইনগত দিক থেকে বাধা ছিল না। কোনোটাই আইনগত দিক থেকে বাধা ছিল না। হাই জাম্পের দু একটা আইন আছে, সেটা হচ্ছে হাই জাম্পের টেক অফ কখনো জোড়া পায়ে নেওয়া যাবে না। হাই জাম্পের টেক অফ জোড়া পায়ে নেওয়া যাবে না, যেখান থেকেই হোক না কেন এক পায়ে টেক অফ নিতে হবে। এখন এই টেক অফ নেওয়ার পর মূল টার্গেট হচ্ছে কতটা ওপরে লাফানো যায়, কতটা উপরে লাফানো যায়। আমরা একটা অলিম্পিকের একটা মোটো আমরা দেখেছি, তাই না? কি সিটিয়াস, অল্টিয়াস, ফর্টিয়াস। তার ভিতরে কিন্তু একটা আছে সিটিয়াস, ফর্টিয়াস, অল্টিয়াস। তার ভিতরে একটা মানে কত উঁচুতে ওঠা যায় আছে তো, নাকি? হ্যাঁ স্যার আছে। হ্যাঁ স্যার। পড়েছি তো, অলিম্পিকের বিয়েতে পড়েছি। তো সেখানে অল্টিয়াস মানে হচ্ছে কত উঁচুতে ওঠা যায়। সিটিয়াস, অল্টিয়াস, সিটিয়াস, ফর্টিয়াস, অল্টিয়াস। সেইখানে এই লাফানো লাফানো তো আমরা ভালো লাফাতে গেলে এবং বেশি উপরে উচ্চতাতে লাফাতে গেলে বডির কিছু মানে শরীরের গঠনগত দিক থেকে কিছু বলা প্রয়োজন, কারণ সবাই বেশি উঁচুতে লাফাতে পারবে না। বেশি উঁচুতে লাফাতে গেলে কি কি প্রয়োজন, কি কি প্রয়োজন সেটা একটুখানি জানতে হবে। ফিটনেসের অনেকগুলো কম্পোনেন্ট আছে, তবুও সেই কম্পোনেন্টের ক্ষেত্রে কোন কোন জিনিসের খুবই জরুরি। একটা হচ্ছে পেশির, পায়ের পেশির বিস্ফোরক শক্তি যাদের বেশি, তারা কিন্তু লাফাতে পারে বেশি। যাদের পায়ের পেশির বিস্ফোরক শক্তি বেশি, তারা লাফাতে পারে বেশি। এবং দেখা যায় যে এই বিস্ফোরক শক্তি কিন্তু মূলত মূলত যাদের তোমার রেড মাসল, রেড মাসল না হোয়াইট মাসল কোনটা জানি? স্লো টুইস্ট না ফাস্ট টুইস্ট মাসল দরকার? ঠিক করে বলো, ব্যাপারটা কি? হোয়াইট মাসল না রেড মাসল? স্লো টুইচ মাসল না ফাস্ট টুইচ মাসল? তো যাই বললাম যে বিস্ফোরক শক্তি যাদের বেশি, তারা বেশি উচ্চতাতে লাফাতে পারে। দেখবে যারা ভলিবল প্লেয়ার, যারা বাস্কেটবলের অনেক উঁচুতে লাফাতে পারে, তাদের বিস্ফোরক শক্তি, পায়ের বিস্ফোরক শক্তি বেশি। দুটো পায়ের বিস্ফোরক শক্তি বেশি হলে তোমার হাই জাম্প প্রয়োজন নেই, একটা পায়ের, একটা পায়ে টেক অফ সেই অ্যাঙ্গেল থেকে। এইবার আর একটা হচ্ছে বডি স্ট্রাকচারের দিক থেকে কি, যে লম্বা হলে সব থেকে ভালো, মানে উচ্চতা, সে ছেলে হোক আর মেয়ে হোক, উচ্চতা যাদের বেশি তারা কিন্তু মানে পৃথিবীর যত সমস্ত হাই জাম্পার দেখা গেছে তাদের সবই কিন্তু সব হচ্ছে উচ্চতা বেশি কম্পারেটিভ। শুধুমাত্র উচ্চতা বেশি বললে ভুল হবে, একে তো উচ্চতা, তার উপরে হচ্ছে যে শরীরের উচ্চতাকে দুটো ভাগে যদি ভাগ করা হয়, উপর পোর্শন এবং নিচের পোর্শন, আপার পার্ট এবং লোয়ার পার্ট, এই দুটো কে যদি একটুখানি
বিশ্লেষণ করা যায় তাহলে দেখা যাবে যে হাই জাম্পারদের লোয়ার পার্টটা তুলনামূলকভাবে অনেকটাই আপার পার্টের থেকে বেশি। অর্থাৎ যাদের লোয়ার পার্ট তুলনামূলকভাবে আপার পার্টের থেকে বেশি হাইট তারা হাই জাম্পে দক্ষ হয়। তাহলে দুটো জিনিস বললাম, একটা হচ্ছে বিস্ফোরক শক্তি যার বেশি, আর একটা হচ্ছে উচ্চতাকে যদি কনসিডার করা হয়, এমনিতেই যারা বেশি উচ্চতা বিশিষ্ট তাদের তো হাই জাম্প বেশি দেবেই, কিন্তু আরো ভালো দেবে যাদের হচ্ছে লোয়ার পার্ট তুলনামূলকভাবে আপার পার্টের থেকে বেশি। বোঝা গেল? যেমন প্রত্যেকটা ক্ষেত্রে অতনু স্যার সম্ভবত পড়িয়েছেন বডি টাইপ, হ্যাঁ কি না পড়িয়েছেন তো নাকি? না স্যার, অতনু স্যার তো বডি টাইপ পড়ায়নি। কে পড়িয়েছেন? আপনি তো পড়েছিলেন এর আগের সেমিস্টারে। ও আমি পড়িয়েছিলাম। ওইখানে বডি টাইপেও কিন্তু কিছু কিছু আছে, একটোমোড, মেসোমোড, পেন্ডোমোড। সেখানেও বলে দেওয়া আছে যে কারা কোন ইভেন্টে দক্ষ। তাহলে আমরা এখানেই ধরেই নিচ্ছি লম্বা চেহারা এবং বিস্ফোরক শক্তি যাদের বেশি আর লোয়ার পার্ট তুলনামূলকভাবে আপার পার্ট থেকে তারা হাই জাম্পার হিসেবে হবে। এরকম ভাবে আমাদের যত খেলাধুলার বিভিন্ন ইভেন্ট গুলো আছে সেই ইভেন্ট গুলো কিন্তু নির্দিষ্ট করে বলা আছে যে এরা বেশি ভালো করবে। সেই হিসেবে ওটাও বডি টাইপের একটা পার্ট, যে কোন বডি টাইপ বিশিষ্ট ব্যক্তি তারা ভালো হাই জাম্পার। কিন্তু সেখানে তো ওটা তো অন্য ব্যাপার, কিন্তু বিস্ফোরক শক্তি একটা গুরুত্বপূর্ণ জিনিস। সে আমি যে জাম্পই দিই না কেন, সে সিজারে দিই, স্ট্র্যাডল রোল দিই, ওয়েস্টার্ন রোল দিই বা ফসবেরি ফ্লপ দিই, আমরা এই চারটে বললাম। এই চারটে বলার মূল উদ্দেশ্য হচ্ছে বর্তমানে ফসবেরি ফ্লপটা সারা বিশ্বে সবাই এটাকেই ফলো করে। এর বিজ্ঞানসম্মত কিছু সুবিধা থাকার জন্য উচ্চতাটাকে বেশি গেইন করার জন্যই ফসবেরি ফ্লপটা আবিষ্কৃত হয়। তো সেই বিস্ফোরক শক্তি বৃদ্ধি করবার জন্য কিছু এক্সারসাইজ, আমি কি রানিং ব্রড জাম্প এবং ট্রিপল জাম্পের সময় এসব বলেছিলাম যে বিস্ফোরক শক্তি বৃদ্ধি করবার জন্য কোন কোন এক্সারসাইজ গুলো করা উচিত? এক্সারসাইজ বলেননি স্যার। ফ্যামিলি কি বলছে? ফ্যামিলি স্যার বলছি বিস্ফোরক শক্তিটা কি জিনিস? বিস্ফোরক শক্তিটা কি জিনিস? গুড, ঠিক আছে, খুব ভালো প্রশ্ন। বিস্ফোরক শক্তি দেখো, যাদের হাতের বিস্ফোরক, আমি একটা উদাহরণ দিচ্ছি, হাতের ডান হাত বলো বা বাঁ হাত বলো, যাদের হাতের বিস্ফোরক শক্তি বেশি মানে এক্সপ্লোসিভ স্ট্রেংথ, তারা পাটিং দা শট অর্থাৎ লৌহ গোল আবার তো সেই যাদের বিস্ফোরক শক্তি অর্থাৎ পেশির গুণগত দিক থেকে বিস্ফোরক শক্তি খুব তাড়াতাড়ি সংকুচিত হয় এবং খুব শক্তি নিয়ে সংকুচিত হয়। সংকুচিত এবং প্রসারিত পেশির তো বিশিষ্ট প্রকৃতি আছে, চরিত্র আছে, বৈশিষ্ট্য আছে। সব পেশি তো একরকম না। এইবার কেউ সংকুচিত হতে সময় লাগে। আমি মাঝখানে একটা কথা বলেছি, খেয়াল পড়ে কিনা জানি না, খেয়াল হচ্ছে কিনা জানি না, ফাস্ট টুইচ এবং স্লো টুইচ। ফাস্ট খুব তাড়াতাড়ি, FAST, স্লো SLOW, স্লো। কন্ট্রাকশন তোমাদেরকে পড়িয়েছেন যে পেশি সংকোচনের নীতিগুলো কে পড়িয়েছেন? হ্যালো, পুনিত ম্যাম পড়িয়েছেন। আচ্ছা, ওখানে যখন পড়লাম তাহলে সেখানেও তো নিশ্চিত আমরা জানি যে সমস্ত পেশি সংকুচিত সমানভাবে হয় না, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। কম সময়ের ভিতরে বেশি তাড়াতাড়ি সংকুচিত হয় এবং খুব শক্তি নিয়ে সংকুচিত হয়, সেই পেশিগুলোকেই বলা হয় বিস্ফোরক শক্তি।
শক্তির মূল উৎস। যেমন ধরো যারা স্প্রিন্টার যারা ছোট ছোট দৌড় খুব ভালো করে, তারা কিন্তু ফার্স্ট টুইচ খুব তাড়াতাড়ি সংকুচিত হয় এবং প্রসারিত হয়। আবার উল্টো দিক থেকে বলা হয় অ্যানারোবিক এক্সারসাইজ এগুলোকে। আর যদি নেচার অফ দ্য টিস্যুকে যদি বা সে মাসেলকে বলা হয়, তাহলে সেটা হচ্ছে কি বলবে, রেড মাসেল না হোয়াইট মাসেল? রেড মাসেল না হোয়াইট মাসেল? रेड मसल सर। হোয়াইট মাসেল। ओके सर। বুঝে গেল? हाँ सर। তাড়াতাড়ি সংকুচিত হবে, খুব তাড়াতাড়ি সংকুচিত হবে এবং খুব শক্তি নিয়ে সংকুচিত হবে, সংকুচিত এবং প্রসারিত। পেশি প্রত্যেকটা ব্যক্তিরই যেখানেই হোক না কেন যে সমস্ত পেশিগুলো আছে, সেই পেশিগুলো কিন্তু পার্সেন্টেজটা যদি হ্যাঁ হ্যালো সজল, সজল সজল শুনতে পাচ্ছি না। বলো। স্যার বলছি, হ্যাঁ স্যার হোয়াইট বলো। হোয়াইট মাসেল থেকে কি বললেন আর শুনতে পেলাম না। বলছি হোয়াইট মাসল হচ্ছে ফার্স্ট টুইচ ফাইবার, মানে অ্যানারোবিক্যালি তারা এনার্জি বার্ন করে, মানে কম সময়ের ভেতরে 30 মিটার, 40 মিটার, 50 মিটার, 100 মিটার এই সমস্ততে যারা খুব বেশি পারদর্শী, তাদের হোয়াইট মাসল তুলনামূলকভাবে রেড মাসলের থেকে বেশি, এবং এরা বিস্ফোরক শক্তি এদের তুলনামূলকভাবে বেশি। আমি বিস্ফোরক শক্তি বোঝাতে গিয়ে বললাম যে সমস্ত পেশি বৈশিষ্ট্যের পরিপ্রেক্ষিতে খুব তাড়াতাড়ি সংকুচিত এবং প্রসারিত হয় এবং বেশি শক্তি নির্গত হয়। পাওয়ার শক্তি বললে ভুল হবে, শক্তি মানে ওই এনার্জি না যেটা হচ্ছে এটিপিপিসি সিস্টেমের শক্তি, যেটাতে মাসল কন্ট্রাকশন হয়, সেগুলো জানো কিনা আমরা জানি না। দু ধরনের পেশি আছে, একটা হচ্ছে রেড মাসল আর একটা হচ্ছে হোয়াইট মাসল। রেড মাসল অনেকক্ষণ ধরে কাজ করতে পারে, অনেক সময় ধরে কাজ করতে পারে, কিন্তু তাদের কন্ট্রাক্টিলিটি অর্থাৎ সংকোচন ক্ষমতা তুলনামূলকভাবে হোয়াইট মাসলের থেকে কম। আর হোয়াইট মাসল খুব তাড়াতাড়ি সংকুচিত এবং প্রসারিত হয় এবং কম সময় ধরে কাজ করে। বেশি সময় ধরে কাজ করতে পারবে না তা না। আমরা যদি যারা রানার, লং ডিস্টেন্স রানার, তুমি হাজার চেষ্টা করেও যাদের পেশিতে হোয়াইট ফাইবার আছে, হোয়াইট ফাইবার বা রেড মাসল, একই ব্যক্তি মানে একই বৈশিষ্ট্য, একই কোয়ালিটি, দু ধরনের নাম, হোয়াইট মাসল বা ফার্স্ট টুইচ, TWITCH, হোয়াইট মাসল বা ফার্স্ট FAST, ফার্স্ট টুইচ মাসল, এরা একই মাসল, দুটো নাম বলা হলো। অপরপক্ষে রেড মাসল স্লো টুইচ, রেড মানে হচ্ছে লাল, আর স্লো টুইচ ধীরে সংকুচিত এবং প্রসারিত হয় অনেকক্ষণ ধরে। অর্থাৎ যে ব্যক্তির পেশিতে মূলত পায়ের পেশিতে স্লো টুইচের বা রেড মাসলের সংখ্যা বেশি বা পরিমাণ বেশি, তারা কখনোই স্প্রিন্টিং এবিলিটিতে পারদর্শী হবে না। পারফরমেন্স করুক আর না করুক, প্র্যাকটিস করুক আর না করুক, তারা কোনোদিনই চরম পর্যায়ে যেতে পারবে না। অপরপক্ষে উল্টোটা, ঠিক আছে?
আমাদের কি আছে তাহলে? রেড আছে না হোয়াইট আছে? সেইটা তো টেস্ট, ওটা হচ্ছে বায়োপসি টেস্ট করতে হয়। কি টেস্ট স্যার? পেশির বায়োপসি টেস্ট করে তাতে কোন ধরনের পেশি বেশি আছে সেইটা টেস্ট করে কোনো কোনো ব্যক্তিকে, কোনো শিশুকে কোনো একটা ইভেন্টে, বিশেষ করে অ্যাথলেটিক ইভেন্টে সিলেক্ট করবার আগে খুব কম বয়সে তাদের পেশির বায়োপসি করে পেশির পরিমাণ এবং প্রকৃতি নির্ণয়ের পর তাকে সেই ইভেন্টে পাঠানো উচিত। বোঝা গেছে? না স্যার, বলছি মানে একটা শিশুর জন্ম হওয়ার পর থেকেই তাদের থাকে রেড মাসেল আর হোয়াইট মাসেল? হ্যাঁ, দুটোই থাকবে, আচ্ছা। কিন্তু পার্সেন্টেজটা যেরকম যাদের মানে ধরে নিচ্ছি 50-50 আছে, 50%, তাহলে একটা সামঞ্জস্য থাকলো। কিন্তু দেখা যাবে যার হোয়াইট মাসেল বেশি, 50-র উপরে বা আরো বেশি, 60-65 বা যেরকম যত বেশি হবে তত সে ওই স্প্রিন্টিং ইভেন্টে, হাই জাম্প, লং জাম্প, ট্রিপল জাম্পে ভালো হবে, পারদর্শী হবে। বোঝা হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। গেল ব্যাপারটা? হ্যাঁ স্যার। তাহলে হাই জাম্পার যারা হবে তাদের বিস্ফোরক শক্তি, এইবার বিস্ফোরক শক্তি নিশ্চিত বুঝতে পেরেছি ফ্যামিলি বা অন্য কোনো সবাই। স্যার হ্যাঁ, স্যার বলছি এখন একজন জয়েন হতে চাইছে, কি করব? না হবে না, আচ্ছা আমার তো নির্দেশ দেওয়াই আছে যে তোমার যদি কোনো অসুবিধা থাকে আগে থেকে তুমি ইনফর্ম করবে, তাহলে তাকে পারমিশন, কেননা মাঝপথে কাউকে কিছু করতে গেলে অসুবিধা। তাহলে বিস্ফোরক শক্তি যাদের বেশি, অর্থাৎ বেশিতে, তারা ভালো হাই জাম্পার হবে। আর দুটো কন্ডিশন, লম্বা হতে হবে, শুধুমাত্র লম্বা হলেই হবে না, লোয়ার পার্ট অফ দ্য বডি তুলনামূলকভাবে আপার পার্টের থেকে বেশি। বোঝা গেছে? তাহলে বিস্ফোরক শক্তি বলছি স্যার, তাহলে রেড ব্লাড ভেসেল যাদের বেশি আছে তাদের তাহলে হোয়াইট হ্যালো স্যার। হোয়াইট, হ্যাঁ স্যার, হোয়াইট ব্লাড ভেসেল যাদের বেশি আছে তাদের বিস্ফোরক ক্ষমতা বেশি। হ্যাঁ, হোয়াইট মাসল বা ফার্স্ট টুইচ ফাইবার, হোয়াইট ফাইবার বা ফার্স্ট টুইচ ফাইবার একই জিনিস। যাদের বেশি আছে তাদের বিস্ফোরক শক্তি বেশি। TWITCH টুইচ মাসল। বেশি তো আমরা জানি তিন রকমের, একটা হচ্ছে কি সরেক পেশি, অরেক পেশি, আর একটা হচ্ছে রিড পেশি। ভলেন্টারি, ইনভলেন্টারি, কার্ডিয়াক। হ্যাঁ, অনেক রকম ভাবে ভাগ করা হয়, দেখ এগুলো আমার কাজ না। তাহলে বিস্ফোরক শক্তি যাদের ভালো, তো বিস্ফোরক শক্তি থাকলেই তো হবে না, এটা ট্রেনিং এর মাধ্যমে কিন্তু বৃদ্ধি করা যায়, যা আছে আমার তার থেকে বৃদ্ধি করা যায়। তো জাম্প করবার আগে আমার ভুল হয়েছে, আমি রানিং ব্রড জাম্প এবং ট্রিপল জাম্পে আমি ওই এক্সারসাইজ গুলো দেখাইনি, দেখানো উচিত ছিল। আমি তবুও বলি যে এখন হাই জাম্পের ক্ষেত্রে যেগুলো বলবো সেগুলো কিন্তু কোনো হাই জাম্প শেখানোর আগে তাদেরকে যেমন জেনারেল ওয়ার্ম আপ হবে, তার সঙ্গে সঙ্গে শুরুর আগে স্পেসিফিক এক্সারসাইজ করাতে হবে। স্পেসিফিক মানে বিশেষ বিশেষ ব্যায়াম তোমাকে করাতে হবে। স্পেসিফিক ব্যায়াম মানে হচ্ছে আমি যে অ্যাক্টিভিটিটা করতে চলেছি তার আগে সেই অ্যাক্টিভিটি সম্পর্কিত, সেই মুভমেন্ট সম্পর্কিত, সেই পেশি সক্রিয়তা সম্পর্কিত ব্যায়াম আমাকে করে নিতে হবে রেডি করবার জন্য, অর্থাৎ রেডিনেসের জন্য। তাহলে হাই জাম্প করবার আগে আমাদের মধ্যে সাবরিনার আছে, একজন আছে
ও সরি 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 সরি, একটু খেয়াল করে দিবি অনেক আগে। না স্যার আমি এক্ষুনি দেখলাম ওইটা। এটা কিন্তু প্রতিদিন খেয়াল করে দিতে আমি ভুলে যাই তো। ঠিক আছে, those who are having the fast twitch fiber or white fiber, they are having the quality to do the explosive exercises. That means the explosive power. They are having the more explosive power. That means those who want to be a high jumper, they should have the explosive power more, and not that during the selection of the athlete you have to check whether they are having the child, they are having fast twitch fiber or slow twitch fiber. If they have more fast twitch fiber, you can select them for sprinting ability, sprinting event, or any such types of event that is called the anaerobic event. And you should have the height, you should consider the height of the athlete. Not only the height, the lower part of the athlete should be more, considering the upper part. That means in relation to upper part, you should have the lower part more. And during the class of high jump, whenever you are going to teach the high jump skill, before the activity you do the warm up, that is called the general warm up, and before starting the main event or main activity, you should do the specific exercise, the exercises that are related to the main activity. That means whenever you are going to teach the high jump event properly, before going that, you should do the exercises related to high jump, like which one? Tell me. Anybody can tell which one before going the teaching of high jump. The specific exercise will be. Let me know. Tell me three exercises. Anybody can tell. হ্যাঁ বৈঠক। Wait talk. That is not appropriate. So agility like high No, knees. not agility. I am asking the. স্যার হাই জাম্পের জন্য হ্যাঁ, স্যার টাক জাম্প করাতে আগে দুটো পা জাম্প করে যেটা বুকে লাগানো ওটা। রাখা যায়। there are so many exercises. You can get it from the net or but I am telling. আমি বলছি বলেছে তৃষা বলেছে টাক জাম্প, ঠিক আছে টাক জাম্প, তার আগে আরো কিছু হাই নি হবে, হাই নি স্পট জাম্প। আইনি হবে, স্পট জাম্প হবে, ওয়ান লেগ জাম্প হবে, স্কোয়াট হবে, কিন্তু তার আগে ওগুলো করতে হবে। বোথ লেগ জাম্প হবে, অল্টারনেট জাম্প হবে, স্টেপ জাম্প হবে, জাম্প অ্যান্ড রান হবে, কত রকমের, স্কোয়াট অ্যান্ড জাম্প হবে, জাম্প অ্যান্ড স্কোয়াট হবে, অনেকগুলো বলেছি, 10-12টা, তাই তো? There are so many exercises for developing the explosive power. Or you can do with the help of instrument also. লেগ পাওয়ার বাড়ানোর জন্য ইনস্ট্রুমেন্টের ব্যবহার করা যেতেই পারে। আমরা দেখেছি ছোটবেলায় during our childhood a few games are
রিক্রিয়েশনাল গেম। মেয়েরা কিট খেলে না, শুধুমাত্র খেলে না, ওটা তো ওয়ান লেগ জাম্প, ওটারও কিন্তু স্পেসিফিক এক্সারসাইজ, জোড়া পায়েও জাম্প হ্যাঁ আছে, স্যার। সেগুলোও কিন্তু হয়। দেখবি সবাই কিন্তু সমানভাবে জাম্প করতে পারে না। যাদের পাওয়ার বেশি, এক্সপ্লোসিভ পাওয়ার বেশি, এক্সপ্লোসিভ স্ট্রেংথ বেশি, তারা বেশি জাম্প করে। দ্যাট মিন্স দে আর হ্যাভিং মোর পার্সেন্টেজ অফ which fiber? First twitch. First twitch. First twitch or White muscle. white white। তাহলে আর কোনোদিন ভুলবো না তো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এটা সারা জীবন মনে থাকে যেন। তাহলে 3 ধরনের বললাম, কি কি 3 ধরনের? I have already told you the type of muscles considering the nature of the muscle. Which one? 3 types. বল কি কি? This is related to striated muscle, that means সরেক পেশি। সরেক পেশির ওখানে 3টে বলেছি, ভুলে গেলে হবে না। স্লো টুইচ or হোয়াইট মাসল নাকি? না স্যার, ভুল স্লো বললাম। টুইচ হচ্ছে রেড না, মাসল। একদম একদম ঠিক ঠিক। স্লো টুইচ or red muscle or anaerobic event, মানে এরা সব অ্যানারোবিকের ভেতরেই পড়ে। আর ঠিক উল্টোটা অ্যারোবিক, বেশিক্ষণ কাজ করে। ঠিক বলছি? হ্যাঁ স্যার। শুনে নে, ফার্স্ট টুইচ মানে তাড়াতাড়ি, মানে হচ্ছে হোয়াইট ফাইবার, মানে হচ্ছে অ্যানারোবিক। স্লো টুইচ মানে হচ্ছে রেড ফাইবার, মানে হচ্ছে অ্যারোবিক। বোঝা গেছে? মাঝে মাঝে কনফিউশন হয়ে যেতে পারে, সেই জন্য আবার বলি। রেড মাসল, স্লো টুইচ, অ্যারোবিক, এটা এক ক্যাটাগরি। হোয়াইট মাসল, ফাস্ট টুইচ, অ্যানারোবিক। আবার উল্টো ভাবে বলি, অ্যানারোবিক, ফাস্ট টুইচ, হোয়াইট ফাইবার, অ্যারোবিক, স্লো টুইচ, রেড ফাইবার। হয়েছে বাচ্চা? বললেন হ্যাঁ, আপনি 3টে বললেন না, 3টে মাসেল সলিড মাসেল। এই তো আমি স্লো টুইচ মানেই তো রেড মাসেল। স্লো মানে অনেক, স্লো মানে রেড, স্লো মানে রেড, হোয়াইট মানে ফার্স্ট। কনফিউশন হচ্ছে এখনো? এখনো কনফিউশন হচ্ছে নাকি? কনফিউশন হচ্ছে না স্যার, কিন্তু ক্লিয়ার? আবারও বলি, যারা স্বল্প দূরত্বের খুব ভালো দৌড় করে তাদের ভেতরে ফাস্ট টুইচ ফাইবার বেশি আছে। ফাস্ট টুইচ মানে হচ্ছে হোয়াইট ফাইবার। হয়েছে? না স্যার, আপনি বলছিলেন যখন অ্যানারোবিক বলছিলেন, স্লো টুইচ বলছিলেন, রেড মাসেল বলছিলেন। আবার বলি, অ্যানারোবিক মানে হচ্ছে ছোট ছোট দৌড়, লং জাম্পার, হাই জাম্পার, এগুলো সব অ্যানারোবিক ইভেন্ট, মানে উইদাউট অক্সিজেন। এটা হচ্ছে ফাস্ট টুইচ ফাইবার, যাদের বেশি তারা ভালো করবে। ফাস্ট টুইচ শুধুমাত্র না, আর একটা নাম হচ্ছে হোয়াইট মাসল। বোঝা গেছে এবার? উল্টো দিকে অ্যারোবিক যদি হয়, সেখানে হচ্ছে, সেখানে কি বললাম, রেড মাসল আর স্লো টুইচ, অনেকক্ষণ ধরে কাজ করবে, স্লো টুইচ, রেড মাসল, অ্যারোবিক। এবার ক্লিয়ার? হ্যাঁ স্যার, ক্লিয়ার। সজল ক্লিয়ার? ইয়েস স্যার, ইয়েস স্যার।
So, for the development of the explosive power, there are so many exercises like one leg jump, two leg jump, step jump, both leg jump, tuck jump, spot jump, high knee action. These are the specific exercise to develop the leg explosive strength. এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে আমরা যে জায়গা থেকে শুরু করেছিলাম, আগের দিন ভিডিও দেখিয়েছিলাম, all videos are specially Fosbury Fluff and few were straddle roll. যা খুশি দিতে পারি, কিন্তু কোনো আইনে বাধা নেই। শুধুমাত্র টেক অফ নেওয়া যাবে না জোড়া পায়ে। এইবার আমি একটা হোম টাস্ক দেব। হোম টাস্কটা এই রকমের, ইতিহাসটা হলো ফসবরি ফ্লপের ইতিহাসটা, ইকুইপমেন্টস কি লাগে হাই জাম্পে সেটা লিখবো, ইকুইপমেন্টস এর মেজারমেন্ট গুলো লিখবো। যেমন আমি একটা উদাহরণ দিই, জাম্পিং পিট, হাই জাম্পের পিট হচ্ছে আমরা ওই গদিওয়ালা যে পিট, মেজারমেন্ট নিজেরা খুঁজে বার করবে। আরো আছে অনেক কিছু। হলো এইবার হয়ে যাবার পর আইন কানুন আমি পরে বোঝাবো। এইবার নেক্সট হচ্ছে 10 ওয়ার্ল্ড প্লাস, মানে লাস্ট 10, মানে প্রথম 10 জনের রেকর্ড উইথ নেম, কান্ট্রি অ্যান্ড পারফরমেন্স ইন্টারন্যাশনাল লেভেলে। আর ভারতীয়দের 5টা, ছেলে এবং মেয়ে। তাহলে কি জানলাম? প্রথমে ইতিহাস, তারপরে ইকুইপমেন্ট, তাদের মেজারমেন্ট, আর হচ্ছে ইন্টারন্যাশনাল 10 হাই জাম্পার ছেলে এবং মেয়ে, ন্যাশনাল 5 হাই জাম্পার ছেলে এবং মেয়ে। বোঝা গেছে? কবে দেবে? আজকে তো 24 তারিখ, কবে দেবে? সোমবার দিই। সোমবার না, ঠিক আছে, আমি একটু সময় দিচ্ছি, চিন্তার কিছু নেই, করো। আজকে 24 তারিখ, তাহলে আজকে তো বৃহস্পতিবার, পরের বৃহস্পতিবার আমাদের গ্রুপ তৈরি করা আছে তো সজল? হ্যাঁ স্যার আছে। তার কাছে পাঠাবে। গ্রুপটাও করা আছে স্যার। গ্রুপ করা আছে। একটা গ্রুপে তাহলে আমরা 17 জন কি 16 জন করে নিচ্ছি না? 4টে গ্রুপ আছে? 3টে গ্রুপ আছে স্যার। 3টে গ্রুপ। তাহলে তারা করবে কি, তারা করবে রেডি করে নিয়ে বিকেল 4টের ভিতরে জমা দিয়ে দেবে লিডারদের কাছে। আর লিডাররা ওটাকে এক জায়গায় করবে, এক জায়গায় করে আমাকে 8টার ভিতরে পাঠাবে। কোনো কনফিউশন? নো স্যার। স্যার লিডারদেরকে যেন স্যার আপাতত 2 ঘন্টা আগে পাঠায়। আপনাকে 4টায় আমি তো পাঠাতে 4 হবে ঘন্টা বললাম তো। না, আমাদেরকে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, স্যার। 4 ঘন্টা বললাম তো, মানে হ্যাঁ স্যার, ঠিক আছে তাহলে। 4টের সময়, হ্যাঁ 4টের ভিতরে পাঠাবে, তাহলে তোমরা 8টার ভিতরে পাঠিয়ে দিতে পারবে। বোঝা গেল? হ্যাঁ স্যার, বুঝতেছি। ঠিক আছে। এইবার আমি পরে আবার অন্যরকম ভাবে কাউন্টাস দেব। এটা আপাতত ইতিহাস, ইকুইপমেন্ট, তাদের মেজারমেন্ট খুব স্পষ্ট করে লেখা, কারণ হচ্ছে অনেকেই খুব বাজে লিখছে, খুব অপরিষ্কার লেখা, অস্পষ্ট লেখা। ওয়াল ক্লাসে জাম্পার আছে, ওটা 3 জাম্পার গার্লস এন্ড বয়েজ। হ্যাঁ, 10টা ছেলে 10টা মেয়ে।
যেরকম স্যার এর ভাবে সঙ্গে আমরা কি আপনি হিস্ট্রিটাও বললেন? হ্যাঁ প্রথমে ইতিহাস বলেছি, ইতিহাস হিস্ট্রি at first, then equipment with measurements, then 10 international men and women jumper and national 5 men and women jumpers. Sabrina তো নাকি? And Faizan? Yes, sir. Faizan and Sabrina. Faizan? Yes, sir. Understood? Yes, sir. Okay. So, next, the time period is 7 days. That means next, within 4 p.m., you have to submit your own task to your respective leader so that they can submit before 8 p.m. Particularly, it will be maybe 1st July. Today is 24th. That means the 7 days. That means next last date is 1st July. বোঝা গেছে সকলের? Yes, sir. দিশা কে দিচ্ছে এটা? অরূপ স্যার, অরূপ। আমি স্যার। অরূপ তাহলে পাঠিয়ে দেবে। ওকে স্যার। আমি আবারও বলছি, হ্যাঁ বিপুল কি? হ্যাঁ স্যার বলছি এই বায়োপসি টেস্টটা যে আপনি বললেন না যে যে ছোটবেলাতেই করে নেওয়া উচিত, অ্যাকচুয়ালি কোন বয়সটাতে করলে ওটা অ্যাপ্রোপ্রিয়েট হবে? দেখো ব্যাপার হচ্ছে জন্মানোর পর থেকেই আমি বুঝে যাব এটা তো আর কোনো পরিবর্তন হবে না। এবার তুমি কি তৈরি করতে চাচ্ছ? তুমি কি জিমনাস্ট তৈরি করছো, না ফুটবলার তৈরি করছো, না ক্রিকেটার তৈরি করছো, না অ্যাথলিট তৈরি করছো? তোমার লক্ষ্যটা কি? যেমন আমাদের দেশে অনেক পরে জিমনাস্টিক্স শুরু হয়। আমি একজনকে জানি, মানে বিশেষ করে গোটা পৃথিবীতে যারা ডেভেলপড কান্ট্রি, যারা জিমনাস্টিক্সের চরম পর্যায়ে চলে গেছে, তারা রিটায়ারমেন্ট করে যে বয়সে, আমাদের শুরু হয় সেই বয়সে। তার মানে ওই নেচার অফ দ্য মাসল আগেই দেখে নিতে হবে। এইবার বায়োপসিটা করতে গিয়ে যে বয়সে, যেমন ধরো আমি বলি, আমি একটা ভিডিও দেখেছিলাম এবং আমরা ছোটবেলাতেও দেখেছি, মানে ছোটবেলা বলবো না, মানে যখন স্টুডেন্ট তখন একটা জিনিস কম্পেয়ার করতে দেখেছি যে রাশিয়ান দম্পতি, তারা তার শিশুকে, 6 মাসের শিশুকে একটা কাঁচের জারে জল দিয়ে তাকে সেখানে সাঁতার শেখাচ্ছে। তাকে ওই জলের সঙ্গে অ্যাডজাস্ট করতে যাতে পারে খুব তাড়াতাড়ি, সেটা আমরা ছবিটা দেখেছিলাম আনন্দবাজার পেপারে। আমার ঠিক মনে আছে, প্রায় 40 বছর আগে হবে দেখেছিলাম। ঠিক সম্ভবত মস্কো অলিম্পিক হয়েছিল 1980 সালে। তারপর এই ছবিটা আমি দেখেছি। আমাদের দেশে কিন্তু তা হয়। এখন তোমার প্রশ্নটা খুব যুক্তিসঙ্গত প্রশ্ন যে পরে ক্লাস কার? সেই ক্লাসটা অফ হয়ে যাবে। কার ক্লাস? আশিস স্যার। আচ্ছা, তাহলে মানে ওই প্রশ্নটা যে কোন বয়সে করা হবে, যখন আমি সিলেক্ট করতে যাব কোন ইভেন্ট, সেটার উপর নির্ভর করবে বয়সটা। একটা মানে ওই যে ট্যালেন্ট সার্চ প্রোগ্রাম আছে, ট্যালেন্ট সার্চ মানে প্রতিভা অন্বেষণ। এই প্রতিভা অন্বেষণ করতে গিয়ে আমরা অনেক দেরি করে ফেলি। ঠিক টাইমে অন্বেষণ, দেখা গেল যে তোমার ফার্স্ট টুইচ ফাইবার নেই, মানে খুব কম, অথচ তাকে তুমি ফোর্সফুলি প্র্যাকটিস করাচ্ছ, তাকে স্প্রিন্টার তৈরি করবে। বেটার তাকে ওই লং ডিস্টেন্স রানের দিকে। এবার প্রশ্ন আসতে পারে, তাহলে স্যার ফুটবল খেলা, ক্রিকেট খেলা, তারপরে এইসব গেমগুলোতে কি কি হতে পারে? ফুটবল খেলাতেও কিন্তু স্প্রিন্টের লাগে, আবার দম লাগে। হ্যাঁ, সেই জন্য 50-50 থাকলে আরো ভালো হয়। দুটোই যেখানে খুবই জরুরি, আর যেখানে
জাম্পিং এবিলিটির দরকার, সেখানে ফার্স্ট স্টিচ ফাইবার বেশি থাকাই ভালো। যারা শর্ট পাটার বা জ্যাভলিন থ্রোয়ার, তাদেরও সেই একই হাতের বিস্ফোরক শক্তির প্রয়োজন হয়, সেটা করা। সবাই তো সমান পারফর্ম করতে পারে না। এই কারণে পারে না, সেই পেশির শক্তির কারণে পারে না। তার ভেতরেই কিন্তু লুকিয়ে আছে সমস্ত বৈশিষ্ট্যগুলো, কিন্তু তার সঠিক প্রয়োগটা তো করা হয়। সেটা খুব, আমি কি চাইছি, আমরা কি চাইছি, we are not expecting that our child will be a Olympian. At first, you should have some focus. You should keep in your mind that my child will be a doctor or engineer or player, maybe athlete, gymnast. You have to think about it. তোমাকে ভেবেই নিতে হবে আমি কি তৈরি করছি। একটা ছোট্ট গল্প বলি। শারাপোভা কোথায় বাড়ি? শারাপোভা কে জানি কি? ডু ইউ নো হু ইজ শারাপোভা? He's a tennis player, sir. টেনিস প্লেয়ার, ঠিক বলছি? Lawn tennis? ঠিক আছে, সেটা কি ঠিক? জানি সবাই শারাপোভা কে? হ্যালো নকুল, Yes. জানি না। হ্যাঁ স্যার চিনি তো। কে ওটা? খেলোয়াড়। ভুলে ঠিক, গেছি। সুদেব ঠিক বলেছে, টেনিস প্লেয়ার। তার বাবা তাকে টেনিস প্লেয়ার বানাবে বলে, আর শব্দটা লন টেনিস এখন আর নেই। সুদেব ঠিকই বলেছে, সংশোধন করার জন্য আমি ঘাবড়ে দিয়েছি বলেই হয়তো লন টেনিস বললো, এখন আর লন টেনিস বলে না, টেনিস। আর আরেকটা হচ্ছে টেবিল টেনিস, টেবিল টেনিস বলা হয়, আর এটাকে টেনিস বলা হয়, আগে ছিল লন টেনিস। তো সেই টেনিস প্লেয়ার তৈরি করবে বলে শারাপোভার বাবা তাকে 8 বছর বয়সে আমেরিকাতে নিয়ে যায়, নিয়ে গিয়ে সেখানে ট্রেনিং দেওয়া হয়। সেই ট্রেনিংটা দেওয়ার পর সে উইম্বলডন চ্যাম্পিয়ন হলো। সেই যখন উইম্বলডন চ্যাম্পিয়ন হলো তখনই তার সম্পর্কে আমরা জানলাম তার বাবা এটা করেছে। প্রকাশটা তো সেইটাই, একদিনে তো হয় না। বিপুল বোঝা গেছে? বোঝা যাচ্ছে স্যার, কিন্তু তাহলে ধরেই নিচ্ছি একদিকে এক্সপ্লোসিভ স্ট্রেংথ, তার মানে তাদের যদি ইয়ে ভালো থাকে, বেশি থাকে ফার্স্ট স্টিচ ফাইবার, তাহলে তাকে আমি করতে পারি। সেই জন্য তোমাকে দেখতে হবে যে ট্রেনিং এজটা একটা বড় গুরুত্বপূর্ণ জিনিস। আমি কোন বয়স থেকে ট্রেনিং দিতে শুরু করেছি, শুরু করতে চলেছি। যেমন ধরো আমার বাড়িতে আমার যে মেয়ে, তাকে আমি ব্যাডমিন্টনে দিয়েছিলাম। ব্যাডমিন্টনটা তার বয়স তখন 5 সাল, তার মানে হচ্ছে ওই 9 বছর বয়স। আরো আগে দিলেও হবে, কিন্তু দেওয়ার আগে আমার যদি স্কোপ থাকতো তাহলে আমি তখনই আমি চেক করতে পারতাম যে এর কোন পেশিটা ভালো আছে। এবার আমি কি করতে চাইছি সেটা একটা ব্যাপার। যদি দেখা যায় যে আমাদের স্কোপ আছে ট্রেনিং এর ক্ষেত্রে, আমি যদি মনে করি যে তাকে অ্যাবসলিউট ব্যাডমিন্টন প্লেয়ার বানাবো, তাহলে তাকে নিয়োজিত করতে হবে সময়ের বেশিরভাগটাই 80%, মোর দেন 80% খেলাধুলাতে, ওইখানে। তাহলে আমি তাহলে টেস্ট করে নেবো। যেমন ধরো আমি জানি না যে আমার ছেলে বা মেয়ে হায়ার সেকেন্ডারি মাধ্যমিক পাশ করবার পর কি পড়বে। সেখানে একটা জিনিস পড়াশোনা শুরু করে পাশ করলো, পাশ করার পরে হয়তো ফোর্সফুলি আমরা সায়েন্সের চাপ দিয়ে দিলাম, কিন্তু সে সায়েন্সে আদৌ ইন্টারেস্ট না। আমি জাস্ট ইন্টারেস্টে দিতে, তার ভেতরে কিছু নেই, ইন্টারেস্টের বলি। কিন্তু ছেলে চাইছে কমার্স পড়বো, ছেলে বা মেয়ে চাইছে আর্টস পড়বো, সায়েন্স চাইছে না। বাবা মা চাপিয়ে দিলে হবে না, সবকিছুতে চাপিয়ে দেওয়া। কিন্তু এখানে যখন স্কোপ আছে, মাসলের প্রকৃতি নির্ণয় করা এবং প্রকৃতি নির্ণয় করে যদি তাকে সিলেক্ট করা হয় সব থেকে ভালো। এবার বয়সটা হচ্ছে গুরুত্বপূর্ণ। জিমনাস্টিক্স এর ক্ষেত্রে আমরা 1 দেখেছিলাম। এবার যে শিশুটা জন্মগ্রহণ করছে
সেই শিশুটাকে যদি প্রথম থেকেই আমার মাথাতে ঢুকে যায় যে আমি একে খেলোয়াড় বানাবো, প্লেয়ার তৈরি করবো, তাহলে তার বেশি আমাদের দেশে সেই ধরনের স্কোপ নেই ঠিকই, কিন্তু হয়তো আগামী দিনগুলোতে আসবে। কিন্তু একটা জায়গায় মাথায় রাখবো যে ওই স্কোপটা যদি থাকে তাহলে আমি ঠিক ইয়ে করে ফেলবো, টেস্ট করে ফেলবো, কেননা তার বাচ্চাটার টেস্ট করতে তো আর তার কোনো ক্ষতি হচ্ছে না। কেননা যেটা নিয়ে জন্মেছে সেই নেচারটা কিন্তু আর সারা জীবন পরিবর্তন হবে না। তুমি যদি ধরাই থাকে যে একটা জায়গা থেকে আমি বায়োপসি করলাম, ধরো তুমি একটা শিশু ধরে নেওয়া হলো ক্যান্সার হয়েছে, কি করে বুঝবো ক্যান্সার হয়েছে? তার তো বায়োপসি, মাসল বায়োপসি করতে হবে, যে বয়সী হোক না কেন। মাসলের বায়োপসি করবো, করে দেখা হয় যে তার আদৌ ইয়ে হয়েছে কিনা, ক্যান্সার হয়েছে কিনা, রিপোর্টটা দেখা হয়। বায়োপসিটা করতেছে কোনো বয়সেরই কোনো ব্যাপার না, আমি কি করতে চাইছি সেটার উপর নির্ভর করবে। কম বয়সে আমি যদি তার বায়োপসি করি বেশি, সেই যা তুমি জন্মগ্রহণ করেছিলে যে জিনিসটা নিয়ে, সেইটাই থাকবে, আর তার পরিবর্তন হবে না। বোঝা গেল এবার? ওকে আর কিছু? স্যার হুম। স্যার বলছিলাম ওই আমাদের গ্রুপ 3 ভাগে করা হয়েছে, তো আমি ওই একদিন পিডিএফ গুলো পাঠাতাম, তো আমার মোবাইল স্পেসটা একটু ফুল হয়ে গেছে। তো আমাদের গ্রুপেরই 15 জনের মধ্যে কাউকে যদি দায়িত্ব দেওয়া হতো এটা এবার, তাহলে ভালো হতো। দায়িত্ব তো আমি দিইনি, সজল একটা লোক ঠিক করে দাও, এখনই ঠিক করে দাও কে পারবে, বা কেউ যদি এগিয়ে আসে নিজে থেকেই বলো। স্যার ওদের গ্রুপের মধ্যে কারা আছে সেরকম ওই কথা বললে মনে হয় বেশি ভালো হবে। আমাদের গ্রুপে মোট 18 জন আছে, এদের মধ্যে একজনকে দায়িত্ব নিলে ভালো হয়। তোমার কোন কোন কত রোল নাম্বার থেকে কত রোল নাম্বার? স্যার 18 থেকে 35 34। 18 থেকে 34। আচ্ছা, 18 থেকে 34-এর ভিতরে, এর ভিতরে যদি কেউ থাকে একটু বলো, নিজে থেকে যদি এগিয়ে আসো ভলেন্টারিলি তাহলে ভালো হয়, নাহলে তো আমাকে নাম দেখে বলে দিতে হবে। হ্যালো, কেউ যদি না বলে তাহলে আমি একটা লটারি করে ফেলবো, ঠিক আছে? পরের দিন আমাকে বলবে, আমি নেম লিস্ট ধরে 18 থেকে 34, আমি নেম লিস্ট ধরে, আচ্ছা একটু হোল্ড করো, আমি এক্ষুনি বলে দিচ্ছি।